নিজামুদ্দিন আমার মানে দুঃসম্পর্কে আত্মীয়। আমি একজনের কাছে মানে দুঃসম্পর্কে এক ভাইয়ের কাছে টাকা পাইতাম। এই উপলক্ষে তার সাথে আমার কথা হয় টাকা উঠাই দেওয়ার ব্যাপারে। কথা হওয়ার পরে সে আসে আসে বলে যে এই টাকা উঠাইতে আমার 1 মিনিটও লাগবো না। পরে আমি ওইখানে 8 লাখ টাকা পাই। সে বলে ঠিক আছে আমি টাকা উঠাই দিব, কিন্তু সে তারপর আমার সাথে আর কথা বলে না, ওইখানে ডিল করে সে ওইখান থেকে 3 লাখ টাকা উঠায় নেয়। তারপর আমি শুনতে পাই যে সে 3 লাখ টাকা উঠায় নিছে, কিন্তু আমাকে জানায় নাই। পর আমি ফোন দিই যে আমার টাকা কোথায়, বলে যে আমি আসবো। পরে বলে যে টাকা আমার কাছে আছে, খরচ হয়ে গেছে, আর বাদ বাকি টাকা যখন দিব একসাথে তোকে টাকা দেওয়া হবো। তারপর আমি আবার শুনতে পাই যে ওইখান থেকে আরো 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে। পরে আমি আবার ফোন দিই যে আমার টাকা কোথায়। পরে বললো যে আমি আগামীকাল আসতেছি, আসে তোকে ফোন দিব। পরে আগামীকালও আসে আমার আমার এখানে, আইসে বেঙ্গলের নিতে আসে, আইসে এরা আমাকে ফোন দেয় যে নিচে নাম, বাসার নিচে আয়। পরে আমার ছেলেকে নিয়ে আমি বাসার নিচে যাই। আমার ছেলেকে নিয়ে বাসার নিচে যাওয়ার পরে বলো যে এদিকে আয়, তোর সাথে কথা আছে। ওদিকে যাওয়ার পরেই একটা কালো মাইক্রো গাড়ি ছিল, ওইখানে অমনি আমাকে গাড়িতে আমার বাচ্চা সহ উঠাই ফেলে। উঠায়ে মানে গাড়ির দরজা অফ করে অমনি গাড়ি টান দেয়। আমি অনেক রিকোয়েস্ট করার পরেও সে মানে গাড়ি অফ করে নাই। তারপর অনেক দূর যাওয়ার পরে সে ডাবের পানি নিয়ে আসে আমি খাবো না, জোর করে আমার বাচ্চাকেও খাওয়া আমাকেও খাওয়া। তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর অনেকক্ষণ মানে ঘন্টাখানিক পর পর আমি মানে দেখতে পাই যে আমি টাঙ্গাইলের ওদিকে চলে গেছি। তারপর ওই আমাকে বলে যে তোর কাছে কি আছে। আমি বলছি যে আমার কাছে আমার গহনা আছে। পরে কই, তোর কাছে তো টাকা নাই, টাকা তো আমি সব নিয়ে নিছি, কিন্তু তোর গহনাটি আমাকে দে। আমি বলছি না। তখন আমার কানের মধ্যে একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর আমার বাচ্চা কান্না করে, ওই আম্মু তুমি সব দিয়ে দাও, আম করে মাইরে ফেলাবো। পরে বলে যে এখন যদি না দেশ তাহলে তোর বাচ্চারে টুকরো টুকরো করে গুম করব, যা আছে সব দে। তখনকে আমি আমার গহনা ওগুলা সব পরে দিই, কানের ঠানের এগুলা সব, পায়ের নুপুরটা পর্যন্ত সে খুলে নেওয়ার পরে তারপরে আবার জুস নিয়ে আসে। তখন আমি জুস খাই না। তখন আমার আরেক মিনিট গালে থাপ্পড় দিয়ে দেয়। পর আমি জুস খাই, খাওয়ার পর আর বলতে পারি না। 3 ঘন্টা পর আমার যখন সেন্স আসে তখন দেখি যে আমি একটা অপরিচিত টাঙ্গালে একটা অপরিচিত বাসায় দেখি আমার হাতে এখানে মানে টিপসই নিচে, এখানে হাতে কালি। পরে আমি জিজ্ঞাসা করি এটা এটা কেন। বলে আমি তোকে বিয়ে করে ফেলছি, আর তুই আমার বৈধ ছিলি। এই সম্পর্কে যদি মুখ খোলস তাহলে তোর বাচ্চার তুই খোঁজ পাবি না, আর তোকে মাইরে ঘুম করে রাখবো। তুই আজকে থেকে আমার বউ, এই বাসায় থাকবি, আর আমার সম্পর্কে কারো কিছু বলবি না। আমার ফোন টোন সব কাইরে নেয় ওইখান থেকে। নেওয়ার পর সে চলে আসে। আমি ওইখানে থাকি, ওইখানে ওরকম কোনো পরিবেশ ছিল না কোনো ফোন টোনের। তারপর ওইখানে যোগাযোগ করে ওইখান থেকে মানে 1 সপ্তাহ পর আমাকে জামালপুর নিয়ে আসে। এক বুকেট রেজাল্ট কর্মী সুমনের বাসায় 4 তলায় রাখে। ওই আবার একই অবস্থা ওইখানে রাখার পর সে আমি তখনকে মানে বলি যে আমার গয়না কোথায়। পরে বলে যে তোর সব গয়না আমার মার কাছে রাখছি। আমি বিশ্বাস করি না যে না ওইখানে কেন। ওই বিশ্বাস না করলে আমার মার সাথে কথা বল। পরে ওর মার সাথে আমি কথা কথা বলি, মানে ওই আমাকে বলে যে আমার মার সাথে কথা বল। পরে আমি বলছি ঠিক আছে আমি কথা বলবো। পরে বলে যে ঠিক আছে আমাকে একটু সময় দে। পরে ওই ওর মাকে ফোন দেয়। ওর মাকে ফোন দেওয়ার পরে তখন গয়নার বিষয়, তখন ওই এক বুকেট সুমনের বাসায় রাখার পরে এক বুকেট সুমনকে বলে দেয় যে এই মেয়ে যেন কোনো ক্রমে নিচে না যাইতে পারে, কোনো ফোন নিয়ে কোনো যোগাযোগ না করতে পারে, তাহলে আমি আপনারা ছাড়বো না। তখন এক বুকেট আমার রুমে যায় বলে যে তুমি রুম থেকে বের হবো না, তুমি যদি রুম থেকে বের হও তাহলে মানে আমার অসুবিধা হবে, তোমার বাচ্চাও যেন না বের হয়। তারপর ছেলে থাকে ওর সাথে, আতিক নাম, ওই ছেলের সাহায্যে ওই ছেলে আসে আমার বাসায়। আসার পর বলে যে আপনি এর সাথে কথা বলেন। তখন বলে যে আমার মার সাথে কথা বল। পর ওর মাকে আমি বলি যে বলছি যে আমার গয়না কোথায়। কয় তোমার সব গয়না আমার কাছে আছে, তোমাকে গয়না দেওয়া যাবে না, গয়না দিলে তুমি এখন চলে যাবা, আর তুমি আসার পর মানে তুমি যাওয়ার পর আমাদের ফাঁসাই দিবা, আর তোমাকে গয়না দেওয়া যাবে না। পর আমি বলি যে না আমার গয়না আমার কাছে থাকবে। কয় না, এটা প্রশ্নই আসে না। তারপর আমি এগুলো সব রেকর্ড করে রাখি। তারপর আয়সা এরা বলে যে তোর ব্যাংক ব্যালেন্স কোথায়। আমি বলি যে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তারপরে জোর করে আমার ছেলেরা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পর আমি রাজি হয়েছি যে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে। পরে ওইখানে নিয়ে যায় সেটা আমাকে 2 লাখ টাকা উঠাই নেয়। তারপর আমার বিকাশে টাকা থাকে। পরে আমার ফোনে চেক দিতে বলে, কয় তোর ফোন চেক দে আমার সামানে। পরে ওর সামান আমি ফোন চেক দিয়ে দেখি আমার ফোনে 22,000 টাকা আছে। ওইখান থেকে ওই টাকাটা নিয়ে ওই বিকাশে টাকাটাও সে নেয়। নগদের টাকা ছিল 1500, ওই টাকাটাও নিছে। নেওয়ার পর সব কিছু নিয়ে সেরা পরে বলছে যে তুই এই বিষয় নিয়ে কখনো মুখ খুলবি না, তোর কাছ থেকে অনেক টিপ নিছি, অনেক সাইন নিছি, তুই আমার ডিভোর্সও হয়ে গেছিস গা, তুই আমার বৈধ স্ত্রীও আছস। তুই যে কখনো কোনো মুহূর্তে বের হয়ে যাস তাহলে ভাববি যে তুই ডিভোর্স, আর যে এখানে থাকস তাহলে তুই আমার স্ত্রী। তোর কাছ থেকে আমি সব নিয়ে নিছি। অনেক অত্যাচার, অনেক কিছু, অনেক নির্যাতন, খালি হুমকি, মানে একের পর এক হুমকি যে তুই যদি এই বিষয় নিয়ে মুখ খুলস তোর হাজব্যান্ডকে নিয়ে সে ইয়াবা ঢুকাই দিয়ে তাকে জেলে ভরে দিব, তোর বাচ্চাকে টুকরো টুকরো করে ঘুম করে রাখবো,
তোকে এমন ভাবে পিস্তল মানে এমন ভাবে তোর মাথা বরাবর পিস্তল মেরে দিব, এই মুখ আর কাউকে দেখাইতে পারবি না। আর তুই জানোস না, তুই যখন অচেতন ছিলি তখন তোর কয়েকটা পিক নিছি, এগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। আর তুই এখন তো মানে যদি এগুলো বিষয়ে কারো কথা বলস, তাহলে তোর জামাইরে নিয়ে এসে মানে এগুলো মানে তোর জামাইরে নিয়ে এসে আমার লোক আছে, আমি মাদারগঞ্জ থানার মানে যুগ সাধারণ সম্পাদক, আমার অনেক ক্ষমতা আছে, আমার পিছে সব লোক আছে। তোর জামাইকে নিয়ে এসে এটা করবো, তোর ছেলেকে মেরে ফেলবো, এটার কোনো বিচার হবে না। তোকে মাইরে গুম করে রাখবো, কেউ কোনো বিচার করতে পারবো না। আর তোর গয়না টাকা আমি নিছি, আমার কাছেই আছে, আমি তোকে দিব না। আর তোর ভাল লাগলে তুই থাক, না তাহলে না যা, কিন্তু তোর কাছ থেকে আমি টিপ নিয়ে নিছি, তোর কাছ থেকে আমি সাইন নিয়ে নিছি বলে সে চলে যা। আর কোনো যোগাযোগ রাখে না। 9 নাম্বার স্ত্রী আপনি, তার আরো 8টা স্ত্রী আছে, রানিং 5টা স্ত্রী আছে তার। আপনি আমার ফোন নিয়ে আপনি যোগাযোগ করেন, আমি আপনাকে সাহায্য করব। পরে আমি ওই ফোন নিয়ে সেরে আমার বাবার কাছে ফোন দিই। পরে আমার বাবা আমাকে ওইখান থেকে উদ্ধার করে। তারপর আমি ওইখান থেকে সাথে ওর মা, তারপর আতিক নামে একটা ছেলে, এগুলো সব জড়িত। আর সবাই প্রমাণ, তাদের রেকর্ড আমার কাছে আছে, তার প্রমাণ সহ সব কিছুই আছে। তখন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করি, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাকে। তাই সে যেন আমার মতো আর কাউকে এরকম লোভ লালসা না দেখায়, তার লাইফ না নষ্ট করে। হাজার হাজার মেয়েদের লাইফ ওই নষ্ট করছে। পরে শুনতে পারি যে ওই এরকম প্রতারক, লোভী, স্বার্থপর, বেঈমান আমার নাকফুলটা পর্যন্ত সহ নিয়ে নিছে। নিজামুদ্দিন যে আমার সাথে যে প্রতারণাটা করছে, যে টর্চারিং করছে, যে আমার কাছ থেকে আত্মসাৎ, গহনা, টাকা পয়সা, অলংকার সব কিছু যে নিয়ে গোপন রাখছে, সে আমাকে এগুলা দেনে ঠকাইছে, হুমকি ধুমকি দিছে, মার দিছে, আমাদের টর্চারিং করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই, তাকে আইনের। বিগত 23 বছর কুয়েতে ছিলাম। আমার এই 23 বছর কুয়েতের মাথার গাম পায়ে ফেলানো টাকা, যেটা আমার বাংলাদেশে আমার স্ত্রী এবং ছেলেদের জন্য আমি পাঠাইছি, এখন এই টাকার লোভে 6 নং আদারপেটা ইউনিয়নের বিএনপির সহসভাপতি এবং মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিজে আমার এই টাকা আত্মসাৎ, স্বর্ণ এবং আমাকে হুমকি, আমার ওয়াইফকে হুমকি, আমার ছেলেকে হুমকি এখনও দিতেছে। এখন আপনাদের কাছে, প্রিয় সাংবাদিক ভাইদের কাছে, জামালপুরবাসীর কাছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এই সুষ্ঠু বিচার এবং ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এইরকম ব্যবহার যেন অন্য কোনো মেয়ের সাথে না করে। বিগত এখন বর্তমানে স্ট্যান্ডিং ওর 4টে ওয়াইফ আছে। আর সে আমার দুঃসম্পর্কে আত্মীয়, আমার ফুফাতো বোনের ফুফাতো বোন, নাম মুর্শিদা আক্তার মিহা। তার সাথে আমার পরিচয় নতুন না, কিন্তু তার সাথে আমার যাতায়াত ছিল না কখনো। আমার বাসা জামালপুরে আজাদ ডাক্তারের মোড়ের ব্যাংক কলোনিতে ধরে, আর ওর বাসাটা হলো আমার বাসার থেকে 150 মিটার একটা দূরত্ব। তো ওর হাজব্যান্ডের সাথে আমার ভালো সম্পর্ক আরও আগের থেকেই। তো তার সাথে ওর হাজব্যান্ডের নাম হলো সেলিম। ওর সাথে বিভিন্ন রাজনৈতিক আমাদের এলাকার সকলের সাথে সম্পর্ক আছে। তো আমি এবার চেয়ারম্যান প্রার্থী সোনাগাতা ইউনিয়নের। তারপরে আমি ওই মেয়েটার সাথে আমি কথাবার্তা বলি, যোগাযোগ হয় আমার সাথে মেসেঞ্জারে বা ফোনে। যোগাযোগ হওয়ার পরে এক পর্যায়ে তার বাসায় আমাকে ইনভাইট করে, এবং কি ওই ওদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে, সেটা মানে মীমাংসার স্বার্থে আমাকে ওই বাসায় যাইতে হয়। যাওয়ার কিছু 2টো ওয়াইফ আছে, জানোস, ওইটা কোনো সমস্যা নেই। আমি বললাম না, দেখ এটা আমার সম্ভব না, আমি সামনে চেয়ারম্যান নির্বাচন করবো, আমাকে নিয়ে এই সমস্ত আলোচনা করার সুযোগ নেই। কইল বাসায় আসে দাওয়াত খান। তো আমি মানে সাদা মনে একদম ওর বাসায় গেছি দাওয়াত খেতে। ঠিক আছে, দাওয়াত খাওয়ার পরে আমার বললো ভাই একটা ছবি ওঠাই। হ্যাঁ, তো ওঠা। আমরা দুজনের পাশাপাশি তার একটা ছবি উঠছিলাম। ছবি ওঠার পরে কিছুদিন পর আমাকে বললো যে তুমি যদি আমার সাথে সম্পর্ক না করো, তাহলে আমি এই ছবিটা ফেসবুকে দিয়ে বলবো তোমার সাথে আমার সম্পর্ক আছে। আমি বললাম এটা কী বললি তুই? আচ্ছা তুই যাই বলস, পরবর্তী আমি শুনবো। কয় না, এখন তো দিতে হবে। ফেসবুকে নানান কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে আমি তার প্রস্তাবে মানে ব্ল্যাকমেইলের কারণে স্বীকার হই যে ঠিক আছে, নির্বাচনটা শেষ হোক, তারপরে যেটা হওয়ার হবে। তারপর সে আমাকে আর মানে ওইভাবে ছাড় দিতেছে না, যে ছাড় দেওয়ার মতো ছাড় না দিয়ে সে আমার প্রতি আরও বেশি মানে ব্ল্যাকমেইল, টোটালি ব্ল্যাকমেইলের মতো। আমার কাছে প্রমাণ আছে, তার হাজব্যান্ড কী বক্তব্য দিচ্ছে, সে কী বক্তব্য দিচ্ছে, সব রকম বক্তব্য আছে। তারপরে বিষয়টাকে বললাম, দেখ বিয়ে শাদী করা আমার পক্ষে সম্ভব না, আমার সমস্যা আছে, আমি এগুলো এখন মাথায় নিতে পারবো না, আমি সামনের দিকে আগানোর চিন্তা, আমার লাইফকে সেটেল করতে হবে। সে আমাকে বারবার যখন ব্ল্যাকমেল করতো, আমার স্বামী আসবো খবরটা শুনেই সে আমাকে বললো যে ও তো চলে আসছে, তুই যদি আমাকে বিয়ে না করস তাহলে আমি তোর বাড়ি থেকে উঠবো, কোন আসতে।
ও আমাকে বিয়ে করে 14 তারিখ 14/5/2026 ও আমার কাছে চলে আসে 24 তারিখে আমাকে ব্ল্যাকমেল করে, তুই যেন আমাকে না নিয়ে যাস এখন, মানে বিয়েটা আমাকে ব্ল্যাকমেল করে করছে 14/5/2026 এই তার কাবিন নামা। ধর ওকে রাখছি টাঙ্গাইলে, সত্যি কথা, ওকে টাঙ্গাইলে আমি নিজে যেতে পারি না ব্যস্ততার কারণে। আমি সিএনজিতে পাঠাই আমার এক ভাবিকে দিয়ে রিসিভ করে, তারপরে রাতে আমি যাই। যাওয়ার পর তার সাথে কথাবার্তা বলার পরে আমি বললাম, দেখো যে ঘটনা তো ঘটছি, পরেও আমাকে নানান ঘুষ টুস দেয়, যাওয়া পরে হয়েছে। একটা ছেলে আমার নিয়ে গেছে, মেঘ নামে ছেলেটা, ছোটো বাচ্চা নিয়ে গেছে। নিয়ে জানার পরে আমাকে ও বললো তুই আমাকে জামালপুর দ্রুত, আমাকে ঠিক আছে নিয়ে আসতেছি। পরে আমি জামালপুরে বাসা নিলাম, অ্যাডভোকেট রেজাল্ট করে সুমনের ওখানে বাসা নেওয়ার পরে আমি বাসায় আসবাবপত্র জিনিসপাতি সব কিস্ত্রি সব ডকুমেন্টস আছে কেনাকাটা সব ডকুমেন্টস আছে নিয়ে দেওয়ার পরে ওয়াইন এসে 4 দিন এখানে থাকে, 5 দিন থাকে। কিস্ত্রি থেকে 14 তারিখ চলে যায় ওই বাসা থেকে, রেজাল্ট করে সুমনের বাসা থেকে 14 তারিখ সে চলে যায়। আমার বাসার যত যাবতীয় যা আছে সব কিছু নেই, শুধু ফার্নিচার ব্যতীত। কোন 14 তারিখ? বানানোর জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার নির্বাচন বানচাল করার জন্য, আমাকে দল থেকে মানে দলের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই সংস্থাটা চক্রান্ত বা হানি টেপের মতো আমাকে বিয়েটা করছে। এবং আবার হুমকি দেয়, আমার ফ্যামিলির কাছে হুমকি দেয় যে 10 ভরি 5 ভরি অমুক স্বর্ণ, এই স্বর্ণেরও প্রমাণ আছে, স্বর্ণ দিয়ে দিচ্ছি। ও সম্পূর্ণ স্বর্ণের মালিক কতটুকু টাকা তো